আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য যে সাজেশন দেয়া হয়েছে, ওই সাজেশনের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর প্রথম দুটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যে উদ্দীপকটি রয়েছে সেটি হচ্ছে ডক্টর জামিল একজন কৃষি গবেষক। তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল গড়ে তুলল। ডক্টর জামিল একদিন তার বন্ধু চিকিৎসকের নিকট আঁচিল অপারেশনের জন্য গেলেন। বন্ধু তাকে স্বল্প সময়ে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উদ্দীপক থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে প্রথম যে কথাটি বলা হয়েছে, তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল গড়ে তুলল। এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা জানি এর মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন ফসল উৎপাদন করা হয়, যেগুলো পরিমাণে বেশি হয়, যেগুলোকে সাধারণত আমরা হাইব্রিড বলে থাকি, হাইব্রিড নামেই আমরা চিনি। তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে যে পদ্ধতিটি অবলম্বন করা হয়েছে সেটি হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং রক্তপাতহীন। এটি কিন্তু ক্রায়ো সার্জারির কথা বলা হচ্ছে। তারপর আমরা দেখি যে কি প্রশ্নগুলো করা হয়েছে। ক নাম্বারের প্রশ্ন হচ্ছে রোবোটিক্স কি। খ নং হচ্ছে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। গ নং হচ্ছে ডক্টর জামালের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে ডক্টর জামালের গবেষণায় আমরা জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এই সম্পর্কে আমাদেরকে তথ্য দিতে হবে। তারপর ঘ নাম্বারে হচ্ছে ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির যৌক্তিকতা বিশ্লেষণপূর্বক মতামত দাও। আমরা জানি ডক্টর জামিলের বন্ধু চিকিৎসায় যে পদ্ধতি ব্যবহার করেছে সেটি হচ্ছে ক্রায়ো সার্জারি। তো আমাদেরকে এই প্রশ্নের উত্তরে ক্রায়ো সার্জারি সম্পর্কে তথ্য দিতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে রোবোটিক্স কি, আর এর উত্তর হচ্ছে প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালনা, প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলে। অর্থাৎ রোবটের যাবতীয় বিষয়াদি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলে। তারপর খ নংয়ে হচ্ছে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায়। বায়োমেট্রিক সিস্টেমে ব্যক্তি শনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহার হয় তা হলো মুখমণ্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা ও আইরিস, স্বাক্ষর, শিরা এবং কণ্ঠস্বর। অর্থাৎ এখান থেকে আমরা খুব বেশি পরিচিত সেটা হচ্ছে হাতের আঙ্গুলের ছাপ, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে দিয়ে থাকি। আর বাকি জিনিসগুলো হয়তো আমাদের একটু অপরিচিত মনে হতে পারে, কিন্তু বাকি জিনিসগুলো দ্বারাও একজন ব্যক্তিকে এবং তার আচার আচরণ, তার বৈশিষ্ট্য, এই জিনিসগুলো শনাক্ত করা যায়। তারপর হচ্ছে ঘ নাম্বারে ডক্টর জামালের, এখানে ডক্টর জামিল হবে, কিছু টাইপিং মিস্টেক আছে, এই জিনিসগুলো আপনারা কারেকশন করে নেবেন। তো এখানে হবে ডক্টর জামিলের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা করো। উত্তরে হচ্ছে উদ্দীপকে ডক্টর জামিলের গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বায়োটেকনোলজির
মাধ্যমে ডিএনএ এর প্রোটিনের পুনরায় সমন্বয় করে নতুন বৈশিষ্ট্যের জীব তৈরির প্রক্রিয়া। বর্তমানে ডিএনএ প্রযুক্তির কারণে কোনো বস্তুর অন্তর্গত জিনকে কোনো জীবকোষে প্রবেশ করিয়ে বা কোষ হতে সরিয়ে উক্ত জীবটির বৈশিষ্ট্যের বংশগতি বদলে নতুন উন্নত জাতের বস্তু সৃষ্টি করা হচ্ছে। এর ফলে কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে। নতুন উদ্ভিদ খাদ্য সৃষ্টির ফলে পৃথিবীতে খাদ্য ঘাটতি সংকুচিত করা সম্ভব হয়েছে এবং অল্প খাদ্যে অধিক পুষ্টি গুণাগুণ পাওয়া সম্ভব হয়েছে। এর ফলে কৃষিক্ষেত্রে উন্নত ফলনশীল জাতের চারা উৎপাদন করা যাচ্ছে এবং একজন কৃষক সেই চারা চাষ করে পূর্বের তুলনায় অধিক ফসল ঘরে তুলতে পারছে। তারপর ঘনঙে হচ্ছে উদ্দীপকে ডক্টর জামিলের গালের আঁচিল অপারেশনের জন্য তার বন্ধুর ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারিতে অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস হতে উৎপাদিত চরম ঠান্ডা বাহ্যিক ত্বকের চামড়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। সাধারণত টিউমারের ক্ষেত্রে -20 থেকে -30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করা হয় এবং ক্যান্সারের ক্ষেত্রে -40 ডিগ্রি থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা হয়। ক্রায়োসার্জারির ক্ষেত্রে সাধারণত পৃথক পৃথকভাবে তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এর তুষার, আর্গন এবং সমন্বিতভাবে ডাইমিথাইল ইথার ও প্রোপেন এর মিশ্রণ ব্যবহার করা হয়, যা ত্বকের জন্য খুবই সহায়ক। সুতরাং উদ্দীপকে ডক্টর জামিলের গালের আঁচিল অপারেশনের জন্য তার বন্ধুর ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি যৌক্তিক বলে আমি মনে করি। তারপর হচ্ছে আমাদের 2 নং প্রশ্ন, এর উদ্দীপকটি হচ্ছে চিপস সবার খুবই প্রিয়। চিপস প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। চিপস কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রবেশের পথে আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য একটি ডিভাইস স্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা উদ্দীপক থেকে যে প্রযুক্তি এবং যে পদ্ধতির কথা বলা হচ্ছে, প্রথমটি হচ্ছে চিপস প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা জানি কোনো খাবারকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার জন্য যে প্রযুক্তিটি ব্যবহার করা হয় প্যাকেটজাতকরণে, সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি। তারপরে চিপস কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণে প্রবেশ পথে আঙ্গুলের ছাপ দেওয়ার যে কথাটি বলা হয়েছে, আমরা জানি এই পদ্ধতিটি হচ্ছে বায়োমেট্রিক্স। কিছুক্ষণ আগে পূর্বের প্রশ্নে আমরা যে আলোচনাটা দেখেছি। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি? খ নং প্রশ্ন হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। সেটি আমরা উত্তরে দেখব। এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঘ নাম্বারে হচ্ছে উদ্দীপকে কারখানায় ব্যবহৃত ডিভাইসটির প্রযুক্তি ব্যাখ্যা করো। তো এই প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। তারপর হচ্ছে চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখ সহ তোমার মতামত বিশ্লেষণ করো। তো প্রথম প্রশ্নটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এর উত্তর হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অর্থাৎ আমরা যে রোবট সম্পর্কে জানি, আমরা যে রোবট দেখি, সেই রোবটের মধ্যে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ রোবটকে প্রশ্ন করলে সে বিভিন্ন ধরনের উত্তর দিতে পারে মানুষের মতো করে, এবং মানুষের অসাধ্য বা কঠিন কাজ সে করতে পারে। তো এই কাজগুলো করার
যে দক্ষতা সেটা হচ্ছে তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেই টেকনোলজি সেটি স্থাপন করা হয়েছে, সেই জন্য এটি এই কাজগুলো করতে পারে। তারপর হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। উত্তরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ অনেকখানি সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারী বিভিন্ন ডিভাইস, এখানে ডিভাইস হবে ডিভাইস সম্বলিত চশমা, হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভস এবং একটি পূর্ণাঙ্গ বডি স্যুট ইত্যাদি পরিধান করে ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তবে উপলব্ধি করা যায় বা করতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি সে একটি হেড মাউন্টেড ডিসপ্লে অর্থাৎ মাথায় একটি হেলমেট পরবে, তারপর তার হাতে গ্লাভস থাকবে এবং তার শরীরের মধ্যে একটি বডি স্যুট থাকবে। এই জিনিসগুলো যখন সে পরিধান করবে তখন সে কম্পিউটার রিলেটেড যে একটি সিমুলেটেড পরিবেশ আছে সেটাতে সে মিশে যাবে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে স্বপ্নের মতো। আমরা যখন ঘুমাই অনেকে অনেক স্বপ্ন দেখে থাকি, স্বপ্নে যে কাজগুলো আমরা করে থাকি, দৌড়াই, কথা বলি, বিভিন্ন জায়গায় আমরা যাই, এই কাজগুলো কিন্তু স্বপ্নের মধ্যে আমরা নিজেরাই করে থাকি। আসলে কি আমরা বাস্তবে নিজেরা করি? না, আমরা কিন্তু ঘুমিয়ে থাকি, আমাদের বডি কিন্তু স্থির থাকে, বাট আমরা স্বপ্নের মধ্যে দেখছি যে সবগুলো কাজ আমরা করছি, আমরা দৌড়াচ্ছি, আমরা খেলা করছি, আমরা কথা বলছি। ঠিক একই রকমভাবে ভার্চুয়াল রিয়েলিটিতেও সেম কাজটাই হচ্ছে। মনে হচ্ছে যেন ব্যক্তি সে নিজেই সব কিছু করছে, একটি গাড়ি চালাচ্ছে, সে গাড়ি নিজেই কন্ট্রোল করছে, স্পিড বাড়াচ্ছে, কমাচ্ছে, তারপর সে এদিকে ওইদিকে টার্ন করছে, সবগুলো মনে হবে সে নিজে করছে, কিন্তু আসলে তা নয়। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে একজন ব্যবহারকারী ত্রিমাত্রিক স্ক্রিন সম্বলিত হেলমেট পরিধান করে তার মধ্যে দিয়ে বাস্তব থেকে অনুকরণকৃত ছবি দেখে এবং গতি নিয়ন্ত্রণকারী সেন্সর দ্বারা প্রভাবিত করে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়া হয়। তবে বাস্তবধর্মী প্রশিক্ষণেরও প্রয়োজন আছে। অর্থাৎ শুধু ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করেই নয়, বাস্তবেও তার প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন পড়ে, সেই কথাটাই বলা হচ্ছে। তারপর ঘনম হচ্ছে উদ্দীপকে কারখানায় ব্যবহৃত ডিভাইসটির প্রযুক্তি ব্যাখ্যা করো। উত্তরে হচ্ছে উদ্দীপকে কারখানায় ব্যবহৃত ডিভাইসটির প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায়, যেটি আমরা আসলে 1 নম্বর প্রশ্নে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে বায়োমেট্রিক্সের মূল কাজই হচ্ছে প্রতিটি মানুষের যে অনন্য বৈশিষ্ট্য আছে তাকে খুঁজে বের করা এবং প্রতিটি মানুষকে সেই বৈশিষ্ট্যের আলোকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করতে সাহায্য করা। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার হয়। এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ডেটাতে মিল পেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতিপ্রাপ্ত হয়। অর্থাৎ যখনই তার ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য যে ডেটাগুলো সেগুলো যদি মিলে যায় তবেই সে প্রবেশ করার অনুমতি পাবে, অন্যথায় পাবে না। তারপর হচ্ছে চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখ সহ তোমার মতামত বিশ্লেষণ করো। উত্তরে হবে চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে সুনিপুণভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ এর পরিবর্তন, ধ্বংস বা সৃষ্টি করা যায়। চিপস প্যাকেটজাতকরণে অর্থাৎ প্যাকেজিং, চিপস এর ভিন্ন ভিন্ন স্বাদ তৈরিতে বিভিন্ন ধরনের ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়। তারপর আমরা দেখব ন্যানো টেকনোলজির সুবিধা।
ন্যানো টেকনোলজি ব্যবহার করে উৎপাদিত পণ্য মজবুত, টেকসই, আকারে ছোট ও হালকা করা হয়। তারপর হচ্ছে ন্যানো রোবট ব্যবহার করে মানব দেহের অভ্যন্তরে অস্ত্রোপচার সম্ভব। অর্থাৎ ন্যানো টেকনোলজিতে যে ডিভাইসগুলো তৈরি করা হয় সেগুলো অতি ক্ষুদ্র বিদায় এগুলো দ্বারা মানব দেহের মধ্যে অস্ত্রোপচার সম্ভব। ফুয়েল সেল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। কম্পিউটারের গতি, দক্ষতা, মেমোরি ইত্যাদি বৃদ্ধি করা যায়। তারপর হচ্ছে ন্যানো টেকনোলজির সাহায্যে ক্যান্সার শনাক্ত ও নিরাময় করা যায়। এই হচ্ছে ন্যানো টেকনোলজির সুবিধা। তারপর আমরা দেখব ন্যানো টেকনোলজির অসুবিধাসমূহ। ন্যানো টেকনোলজির গবেষণা ও প্রয়োগ বেশি ব্যয়বহুল, ফলে এই প্রযুক্তির প্রয়োগে উৎপাদিত পণ্য এখনও অধিক দামি। ন্যানো টেকনোলজি পূর্ণমাত্রায় বিকশিত হলে আণবিক শক্তি সহজলভ্য হয়ে যেতে পারে, যা মানবজাতির জন্য বিপজ্জনক। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে ভয়াবহতার আশঙ্কা রয়েছে। তারপর হচ্ছে ন্যানো পার্টিকেল অর্থাৎ ন্যানো প্রোডাক্ট মানুষের শরীরের জন্য ক্ষতিকর। অর্থাৎ ন্যানো টেকনোলজি ব্যবহার করে যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে সেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তাছাড়া এই প্রযুক্তি ব্যবহারের ফলে পানি ও বায়ু দূষণ হতে পারে, যা মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের যে প্রথম দুটি প্রশ্ন, সেই দুটি প্রশ্নের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন এই উত্তরগুলো আপনারা খাতায় নোট করে ফেলবেন, নোট করে মুখস্থ করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালে আরও যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।